আজকে যা ক্ষতি হচ্ছে দেশে, তার জন্য এই ভ্রান্ত মোদি গভর্নমেন্টের ফরেন পলিসি আজকে রেসপন্সিবল হয়ে যাবে। যদি আমাদের দেশের কোনো ক্ষতি হয়, তার প্রত্যেকটা দায়িত্ব বিজেপির উপর বর্তাবে। মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। লোক শূন্য, বাংলাদেশিদের দেখতে পাই না, সেজন্য লোক শূন্য। অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকা আর বাংলাদেশিদের উপরেই ডিপেন্ড করে। এবার খোদ ভারতে কৃষকরাই খেপেছে। ভারতের কোনো জিনিস নেবো না, দেবো না, একবারে ডাইরেক্ট। আমার অন্তর্বর্তী সরকারের কাছে একটা অনুরোধ, ভারত আমাদের বহু জ্বালাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশকে ছোট ভাবার দিন শেষ। বাংলাদেশকে নিয়ে আর খেলতে পারবে না ভারত। বাংলাদেশকে বিপদে ফেলতে গিয়ে এবার নিজে গেরাকলে পড়েছে ভারত। ভারত থেকে একেবারে আলু পেঁয়াজ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। বিজেপি নেতা শুভেন্দু এবং ময়ূক রঞ্জনের উল্টাপাল্টা কথার কারণে ভারতের চাষিদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভারতের রাস্তায় রাস্তায় আলু পেঁয়াজ পড়ে আছে। পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, ভারতের কৃষকরা এবারে রাজপথে নেমেছে, নরেন্দ্র মোদির বিরুদ্ধে আন্দোলন করছে। বাংলাদেশ ভারত থেকে আলু পেঁয়াজ না কেনায় রীতিমতো লোকসানের মুখে পড়েছে ভারতের সাধারণ কৃষকরা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ব্যাপক পরিমাণে ক্ষতি হচ্ছে সাধারণ কৃষকদের। আলু পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে, ন্যায্য মূল্য পাচ্ছে না বাংলাদেশ আলু পেঁয়াজ না কেনার কারণে। আজকে ন্যায্য মূল্য না পাওয়ায় রাজপথে বিক্ষোভে নেমে পড়েছে নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভারতীয় কৃষকরা। ভারতের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ, ব্যক্তিবর্গরা কিভাবে নরেন্দ্র মোদি সহ ময়ূক রঞ্জন এবং শুভেন্দু অধিকারীকে ধোলাই করছে, কিভাবে তাদেরকে ধুয়ে দিচ্ছে, সেটা আপনারা কয়েকটা প্রতিবেদন থেকে বুঝতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে ভারত কিছু হলেই হুমকি দিত যে বাংলাদেশে আলু পেঁয়াজ পাঠানো বন্ধ করে দেবে তারা যদি আলু পেঁয়াজ না পাঠায় বাংলাদেশ না খেতে পেয়ে মারা যাবে। এখন তার উল্টোটা দেখা যাচ্ছে। বাংলাদেশ ভারতের কাছ থেকে আলু পেঁয়াজ কিনছে না, বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে পাকিস্তানের কাছ থেকে আলু পেঁয়াজ নিয়ে আসছে। আর এখানেই ভারতের হাহাকার ধরে গেছে। মাত্র এই কয়েকদিনের ব্যবধানে ভারতের কৃষকরা রাজপথে নেমে এসেছে ন্যায্য মূল্য না পাওয়াই। আমরা কয়েকটা প্রতিবেদন দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন আপনারা। বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। কখনো লাফাচ্ছেন, কখনো দৌড়াচ্ছেন, আবার কখনো চিৎকার চেঁচামেচি করছেন, বলছেন আজগুবি সব কথা, দিচ্ছেন নানা বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ থাকবে না বাংলাদেশ। এই বুঝি বাংলাদেশ থেকে হারিয়ে গেল চট্টগ্রাম। আজ আমি চিৎকার করব না, আমি রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করেছি, আমি শোকাহত। এমন অসংখ্য উদ্ভট কথার মাধ্যমে অনবরত বিভ্রান্তিকর তথ্য ও গুজবের জন্ম দিয়ে চলেছেন ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ও হেড অফ ইনপুট হিসেবে কর্মরত ময়ূক রঞ্জন ঘোষ। তবে বাংলাদেশে তিনি উন্মাদ উপাধি পেয়েছেন। এবার খোদ ভারতে কৃষকরাই তার বিরুদ্ধে খেপেছে। তারা মনে করছেন তার এই উন্মাদনার কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। এসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে রাস্তায় বসার উপক্রম হয়েছে। ইতিহাস বলছে ভারতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটিয়েছে বহুবার। এবার বাংলাদেশ ভারতের বাজার থেকে মুখ ফিরিয়ে নেয়ার কারণে না খেয়ে মরার উপক্রম হচ্ছে কৃষকদের। তাই ভারত জুড়ে নানাভাবে এসব কৃষকরা তাদের প্রতিবাদ জানাচ্ছে। পণ্য রপ্তানি করতে না পারায় ভারতীয় কৃষকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুর থেকে হিলি স্থল বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে।
ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য 2.5 থেকে 3 টাকা দরে প্রতি কেজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন, আর কম দামে বিক্রি করায় উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদও করছেন কৃষকরা। এ সময় ভারতীয় এক কৃষক বস্তা ভর্তি আলু ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে ফেলে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এই আলু আমাদের 2-3 টাকা করে বিক্রি করতে হচ্ছে, ফলে এই আলু আমাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া উপায় নেই। আর এই সব কিছুর জন্য রিপাবলিক টিভির ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী। অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে। নিজেদের উৎপাদিত পণ্যের সাথে আলু ও পেঁয়াজের মতো সবজি আমদানিতে একক উৎস দেশের উপর নির্ভর না করে বিকল্প দেশ থেকেও আমদানি করছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পেঁয়াজ আমদানি করছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতের কৃষকরা অভিযোগ করছেন এর জন্য দায়ী রিপাবলিকান টিভির ময়ূখ রঞ্জন ঘোষ। তারা আরো বলেন, ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে। আমদানি বন্ধ হওয়ায় আমাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। এবার সেই ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করল বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকদের রুটি রুজির জবাব দাও। ভারতের গুজব মিডিয়া এবার নিজেদের করা গর্তে নিজেরাই হাবুডুবু খাচ্ছে। সেগুলো ময়ূখ রঞ্জন, আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিচ্ছি ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। এ কারণে ভারত জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ চরম আকার ধারণ করেছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার ক্ষোভ প্রকাশ করছেন। এর আগে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে 2 ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করে। ভারতীয় কৃষকরা দাবি করছেন রপ্তানি বন্ধের কারণে তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র 2.5 থেকে 3 টাকা প্রতি কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। এই দামে উৎপাদন খরচও তুলতে পারছেন না তারা। বিক্ষুব্ধ কৃষকরা রাস্তায় পেঁয়াজ ও আলু ফেলে প্রতিবাদ করছেন। তাদের দাবি, এই পণ্য শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলা টিভির ময়ূখ রঞ্জনকে কিনতে হবে, কারণ তারাই এই সমস্যার জন্য দায়ী। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। অন্যদিকে বাংলাদেশ মোটামুটি স্বস্তিতে রয়েছে। বাংলাদেশ সরকার জানিয়ে দিয়েছেন, পেঁয়াজ ও আলু আমদানি করতে একক উৎস ভারতের উপর নির্ভর না করে বিকল্প খুঁজছে বাংলাদেশ। বাংলাদেশ এখন পাকিস্তান ও চীন থেকে পণ্য আমদানি করছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। ভারতের কৃষকরা অভিযোগ করছেন, কিছু সংবাদ মাধ্যম বিশেষত রিপাবলিক টিভির সাংবাদিক ময়ূখ রঞ্জন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। এর ফলে 2 দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক খারাপ হয়েছে এবং রফতানি বন্ধ হয়েছে। ক্ষুদ্র কৃষকরা ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করে তার বাড়ির সামনের রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে বিক্ষোভ প্রদর্শন করছেন। ময়ূখ রঞ্জনকে কৃষকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য ছড়ানোর জন্য অভিযুক্ত করা হচ্ছে। তার প্রোপাগান্ডা ভারতীয় কৃষকদের আর্থিক সংকটে ফেলে দিয়েছে। বিশেষ করে তিনি বাংলাদেশে নাকি বিশৃঙ্খলা চলছে এবং ভারতীয় পণ্য আমদানি না করলে বাংলাদেশে খাদ্য সংকট তৈরি হবে এমন মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে অভিযুক্ত। ভারতের গ্রামীণ অর্থনীতি এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে রফতানি বন্ধের ফলে কৃষকদের জীবন আরো দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকে পণ্য বিক্রি করতে না পেরে আত্মহত্যার পথে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে। ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষকদের হতাশার জন্য সরকারের নীতিগত ব্যর্থতা এবং কিছু মিডিয়ার অপপ্রচার দায়ী। এদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের করা মন্তব্যের পরই ফুসলে উঠেছে বাংলাদেশ। কড়া জবাব দিচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। ভারতের কোনো জিনিস নেবো না, দেবো না, একেবারে ডাইরেক্ট। আমার অন্তর্বর্তী সরকারের কাছে একটা অনুরোধ, ভারত আমাদের বহু চালাচ্ছে, তাদের আদমকাল থেকে চালাইতেছে, জ্বালার মধ্যে আর থাকতে চাই না। দেশের পেস লাগবে না, দরকার হলে অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ যে আমাদের কৃষকের টাকা পায়, কোনো বাইরে থেকে পেয়ে জানার দরকার নাই। এদিকে ভারতের আলু পেঁয়াজ চাষিরা পেঁয়াজ আলু নিয়ে রাস্তায় এসে আন্দোলন শুরু করে দিয়েছে। পেঁয়াজ আলুর দাম কমতে শুরু হয়েছে। এদিকে ভারতের সাধারণ পেঁয়াজ আলু চাষিরা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করে আলুর বস্তা পেঁয়াজের বস্তা নিয়ে রাস্তায় নেমেছে। না, এটা তো সুযোগে সদ্ব্যবহার করে। যখন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদের প্রয়োজন ওরা চাহিদা মিটাতে পারে নাই। এখন আমাদের কোনো প্রয়োজন নাই, এখন ওরা বলতেছে না আমরা যা চাও আমরা তাই দিচ্ছি, আলু পেঁয়াজ সবই দিতে যাচ্ছে, কিন্তু আমাদের বেশি তো অনেকগুলো হচ্ছে।
না, এখন আমাদের ভারতের পেঁয়াজের কোনো দরকার নাই। দেশে পণ্য হাজার হাজার মন আমদানি হচ্ছে, নিজেরাই আবাদ করা হচ্ছে, বাইরের পেঁয়াজের কোনো প্রয়োজন নেই। আর ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ বাইরের পেঁয়াজ ছাড়া চলবে, এবং এমনকি যে স্টকে হয়ে যেতে পারে এত পেঁয়াজ আমাদের দেশের হয়েছে। আজকের বাজারটা গত হাটের থেকেও কম। এই হাটে আজকে 2200, 2250, 2300 বাজার গেছে। অবশ্যই বাজার কমতে পারে, কারণ এটা হলো মুড়ি কাটা পেঁয়াজ উঠবে, মানে কেবল নতুন উঠতেছে, আর দেখা দেখি আরো উঠবে, এইভাবে আমদানি হতেই থাকবে আর কি। পেঁয়াজের বাজার এখন বাংলাদেশে পেঁয়াজ দিচ্ছে ভারত, আর কিছুদিন আগে তারা কোথায় ছিল? তারা তখন তো কম পেঁয়াজ দেয়নি। না, এটা তো সুযোগে সদ্ব্যবহার করে। যখন আমাদের প্রয়োজন ছিল তখন আমাদের প্রয়োজন ওরা চাহিদা মিটাতে পারে নাই। এখন আমাদের কোনো প্রয়োজন নাই, এখন ওরা বলতেছে না আমরা যা চাও আমরা তাই দিচ্ছি, আলু পেঁয়াজ সবই দিতে যাচ্ছে, কিন্তু আমাদের বেশি তো অনেকগুলো হচ্ছে। আমাদের দেশে আলু উৎপাদন মানে তোলা হচ্ছে নতুন আলু। জি জি জি, এখন আমাদের সাদা আলু এখন আজকে 36 টাকা, এবং ক্যারেজ আলু আজকে 52 টাকা বিক্রি হচ্ছে। তো আমাদের দেশের জিনিস আমরা চাহিদা মতো আমরা পাচ্ছি, নতুন জিনিস পাচ্ছি, ভারতের কোনো জিনিসের দরকার নাই। দাম কি নতুন পেঁয়াজের দাম কমার সম্ভাবনা আছে কি নেই? সামনে এটা এখন অবশ্যই তো দাম কমবে, কেননা যে এখন আছে 2200-2300 টাকা, আরো কমে আসবে আর কি। যেভাবে আমাদের দেশকে ক্রমশ এই মোদিজির আমলে কোণঠাসা হতে হচ্ছে, একটা কথা বলি, এই যেগুলো শুনছি কথাবার্তা, এই দেশে আমাদের দেশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার সম্পূর্ণরূপে ব্যর্থ। আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে। যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল, সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে। সামান্য ভুটান একটা ছোট্ট দেশ, সেও বলছে নাকি তাদের জায়গা নাকি আমাদের দেশের মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে আছে। এগুলো কিন্তু আমাদের ভাবাচ্ছে। আমি বলবো আমার দেশের প্রধানমন্ত্রী সহ সরকার পক্ষকে যে অবিলম্বে প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সুসম্পর্ক গড়ে উঠুক, আর না হলে এই তিক্ততার সুযোগকে কাজে লাগিয়ে এই চীন বা পাকিস্তানকে গুরুপথে কাজে লাগিয়ে আমাদের দেশ বিরোধী তারা প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি ষড়যন্ত্র তৈরি হয়, আমাদের দেশের ক্ষতি হবে। এই যে ইন্ডিয়া এবং বাংলাদেশের বেশ কিছু মানুষ, স্বল্প কিছু মানুষ, যেভাবে কেউ বলছে চট্টগ্রাম দখল করব, আর কেউ বলছে ইন্ডিয়ার একটা অংশ দখল করব, সম্পূর্ণভাবে দুই দেশের রাজনীতিকে অস্থিরতা করার জন্য বলছে। দুই দেশের যে সুসম্পর্ক সেটাকে বিনষ্ট করার জন্য এটা একটা ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা কোনো মতেই তাদের ষড়যন্ত্রকে সফল হতে দেব না। আমরা প্রতিবেশী দুই রাষ্ট্র ঐক্যবদ্ধভাবে থাকবো, একে অপরের বিজনেস করবে, একে অপরকে সহযোগিতা করব। আমাদের একে অপরকে সহযোগিতাতেই সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হবে। এটা যারা চাইছে না সাউথ এশিয়ার ডেভেলপমেন্ট হোক তথা এই দুটো প্রতিবেশী দেশের রাষ্ট্রের আপনার ডেভেলপমেন্ট হোক, তারা এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে। এই গুটি কয়েক অবাঞ্ছিত মন্তব্যকারীদের জন্য আমরা কেউ বাংলাদেশকে ঘৃণার চোখে দেখবো না। ঠিক একইভাবে ইন্ডিয়া থেকেও যারা বলছে চট্টগ্রাম দখল করে নেবো, এ করবো, তাদেরকেও আমরা ভালো চোখে দেখছি না। বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি দুটো তিনটে বিষয় খুব ভালো করে খুলাসা করেছেন। প্রথম কথা বলেছিলেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, ওখানে শান্তি বাহিনী পাঠানো, কিন্তু সম্বলে যে মুসলমানদের উপর কি হচ্ছে, ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা একবার বললেন না। উত্তরাখণ্ডে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মণিপুরে যেটা হচ্ছে কোন বাহিনী পাঠানো দরকার, মুখ্যমন্ত্রী চর্চা করলেন না। মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল। শূন্য বাংলাদেশিদের দেখতে পাই না, সেজন্য লোক শূন্য। অ্যাকচুয়ালি সম্পূর্ণ এটা হচ্ছে বিডি এলাকা, আর বাংলাদেশিদের উপরেই ডিপেন্ড করে। বাংলাদেশি পর্যটক কম, কলকাতার ব্যবসা বাণিজ্যে ধস, বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতায় হাহাকার, বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত। অতিথি দেব ভব, এই প্রবাদ বাক্যটি শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, ঘরে কোনো অতিথি এলে তাদের সম্মানের জন্য এমন কথা বলা হয়, কিন্তু বর্তমানে ভারতে আর অতিথি আসতে দেখা যাচ্ছে না। বাংলাদেশি পর্যটকের শূন্যতায় খাঁ খাঁ করছে কলকাতা, চেন্নাইয়ের মতো বড় শহরগুলি। মাথায় হাত পড়েছে বিভিন্ন ব্যবসায়ীদের। কোটি কোটি পর্যটক দর্শনার্থীরা ভিড় জমাতো ভারতে, কিন্তু এখন সেই সব অতীত। ভারত বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েনের জেরে বাংলাদেশি পর্যটক শূন্য ভারত। তবে এই সব কথা আমরা বলছি না, সমাজের নামি দামি গণমাধ্যম এবং তাদের তৈরি হেডলাইন ও সংবাদ থেকে উঠে আসছে এমনই তথ্য। তাই আসুন বিষয়টির একটু গভীরে ঢুকে দেখি ঠিক কি কি তথ্য উঠে আসছে গণমাধ্যমে। প্রথমেই বাংলাদেশের অন্যতম বড় গণমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেল থেকে উঠে আসছে যে বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতায় হাহাকার। হ্যাঁ, এমন দাবি করছে তারা। তাহলে সত্যি কি বাংলাদেশের পর্যটকের অভাবে বেহাল অবস্থা কলকাতার ব্যবসায়ীদের? এখন কি করবে তারা? বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে, এমনই দাবি উঠেছে বাংলাদেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে। প্রশ্ন হলো, আদৌ কি পরিস্থিতি এতটাই ভয়াবহ, নাকি এটি শুধু সংবাদকে আকর্ষণীয় করার প্রচেষ্টা? আসুন বিষয়টি একটু গভীরভাবে বিচার করি। আমাদের কাস্টমার কমে গেছে, মেইনলি আমরা তো বাংলাদেশি কাস্টমারের উপরে নির্ভরশীল। তা সেই ক্ষেত্রে আমাদের
ব্যবসা তো একটু হ্যাম্পার হচ্ছে। বাংলাদেশের সঙ্গে কলকাতার সম্পর্ক দীর্ঘদিনের। চিকিৎসা, কেনাকাটা এবং বিনোদনের জন্য প্রতি বছর হাজারো বাংলাদেশি কলকাতায় আসেন। নিউ মার্কেট, গড়িয়াহাট বা শিয়ালদহের মতো জায়গাগুলিতে তাদের উপস্থিতি এতটাই চোখে পড়ে যে কখনো কখনো মনে হয় এটি কলকাতার বাইরে এক টুকরো বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে দাবি করা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন এর ফলে তাদের বিক্রি ব্যাপক হ্রাস পেয়েছে এবং আয়ের উৎস সংকুচিত হয়েছে। কিন্তু শুধুমাত্র বাংলাদেশি পর্যটকের অভাবেই কি এই দুরবস্থা? তা বলা বোধহয় এক পেশে হবে। প্রথমত, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কলকাতার অর্থনীতিকেও প্রভাবিত করেছে। ভারতীয় গ্রাহকদের মধ্যেও কেনাকাটার আগ্রহ কমে গেছে। দ্বিতীয়ত, কলকাতার ভিসা প্রক্রিয়ার জটিলতা, টাকার বিনিময় হারের ওঠানামা এবং বাংলাদেশে আন্তর্জাতিক ব্র্যান্ডের সহজলভ্যতা কলকাতার প্রতি বাংলাদেশিদের আকর্ষণ অনেকটাই কমিয়ে দিয়েছে। এছাড়াও কলকাতার ব্যবসায়িক পরিবেশেরও সমস্যা রয়েছে। ট্রাফিক জ্যাম, অসুস্থ বাণিজ্যিক পরিকল্পনা এবং ক্রমবর্ধমান দ্রব্যমূল্য ভ্রমণ পিপাসুদের জন্য কলকাতাকে ততটা আকর্ষণীয় রাখতে পারছে না। ব্যবসা তো খুব সংকটজনক হয়ে গেছে। এরপরে যেদিন আর কি বাংলাদেশিরা না আসে তার পরিকল্পনা অন্য ভাবতে হবে। এই অবস্থায় করণীয় কি? ব্যবসায়ীরা যদি চান বাংলাদেশি পর্যটকরা ফিরে আসুক, তবে তাদের বিশেষ পদক্ষেপ নিতে হবে। যেমন বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে। চিকিৎসা পর্যটনের ক্ষেত্রে বিশেষ প্যাকেজ চালু করা যেতে পারে। একই সঙ্গে বাংলাদেশি ভোক্তাদের জন্য বিশেষ ছাড় বা প্রমোশন চালু করলে তাদের আকর্ষণ বাড়তে পারে। তবে এটাও মনে রাখতে হবে, শুধুমাত্র বাংলাদেশি পর্যটকদের দিকে তাকিয়ে থাকলে সমস্যার স্থায়ী সমাধান হবে না। কলকাতাকে বৈশ্বিক পর্যটনের জন্য আকর্ষণীয় করতে হবে। স্থানীয় গ্রাহকদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করতে হবে। বাংলাদেশি পর্যটকের অভাবে কলকাতার ব্যবসা কিছুটা প্রভাবিত হলেও এটি পুরো ছবির একটা অংশ মাত্র। সমস্যার গভীরে গিয়ে সমাধানের পথ খুঁজলেই কেবল এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব। অতএব অভিযোগ নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। এদিকে সময় টিভি আরো জানাচ্ছে যে বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত। তবে কি নিজেদের বিপদ নিজেই ডেকে আনছে তারা? বাংলাদেশি গণমাধ্যম সময় টিভির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া কঠিন করে ভারত আসলে নিজের জন্যই বিপদ ডেকে আনছে। বিষয়টি নিয়ে আলোচনা করার আগে বুঝতে হবে যে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শুধু ভৌগোলিক নয়, এর ভিত্তি ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক। দুই দেশের মানুষের পারস্পরিক ভ্রমণ এই সম্পর্ককে আরো মজবুত করে তুলেছে। তবে সাম্প্রতিক কালে ভিসা জটিলতার কারণে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে 5 আগস্টের পরে যে আমাদের একটা ভিসা ক্রাইসিস চলতেছে, এটা আসলে আমাদের জন্য মোটেও কাম্য না। এইখানে আসলে ভারত সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ যে আমাদের এই প্রবলেম সলভ করতে হবে। ভারত সরকার মনে করছে নিরাপত্তা, উদ্বেগ এবং অবৈধ অভিবাসন প্রতিরোধ করতে ভিসা প্রক্রিয়া কঠোর করা জরুরি। অনেক ক্ষেত্রে অভিযোগ রয়েছে যে বাংলাদেশি পর্যটকরা ভিসা শর্ত ভঙ্গ করে ভারতে দীর্ঘ সময় অবস্থান করছেন। কিন্তু এই কড়াকড়ি কি সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত? যারা চিকিৎসা বা শিক্ষার মতো জরুরি প্রয়োজনে ভ্রমণ করছেন তাদের জন্য কি আলাদা পদ্ধতি চালু করা যায় না? বাংলাদেশি পর্যটকদের অবদান ভারতের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। কলকাতা, দিল্লি বা চেন্নাইয়ের মতো শহরগুলিতে চিকিৎসার জন্য আসা বাংলাদেশি রোগী ও তাদের পরিবার এক বড় খরচাকারী গোষ্ঠী। এছাড়াও নিউ মার্কেট বা গড়িয়াহাটের মতো জায়গাগুলিতে বাংলাদেশি পর্যটকদের কেনাকাটার কারণে বহু ব্যবসা টিকে থাকে। কিন্তু ভিসা জটিলতার কারণে যদি তারা থাইল্যান্ড, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো বিকল্প গন্তব্য বেছে নেয়, তবে ভারতের পর্যটন ও ব্যবসা খাতে এর বিরূপ প্রভাব পড়বে। স্থানীয় অর্থনীতির ক্ষতি ছাড়াও ভারতের বৈশ্বিক ভাবমূর্তিও এতে আঘাত পেতে পারে। একটি প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ধরে রাখা কেবল কূটনৈতিক নয়, অর্থনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত যদি বাংলাদেশি পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া জটিল করতে থাকে, তবে তা দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একদিকে ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি, অন্যদিকে কূটনৈতিক টানাপোড়েন আরও বাড়বে বলে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। ভারত যদি বাংলাদেশি পর্যটকদের আকর্ষণ ধরে রাখতে চায়, তবে সহজ এবং দ্রুত ভিসা প্রক্রিয়া চালু করা জরুরি। বিশেষ করে চিকিৎসা, ব্যবসা এবং শিক্ষার জন্য আসা মানুষদের জন্য আলাদা সুবিধা দেওয়া যেতে পারে। এছাড়াও এই দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিরাপত্তা উদ্বেগ মেটানোর উপায় খুঁজে বের করতে হবে। বাংলাদেশিদের ভিসা না দিয়ে ভারত যদি কড়াকড়ি চালিয়ে যায়, তবে তা তাদের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। দুই দেশের সম্পর্কের ভাঙন রোধ করতে হলে প্রয়োজন নীতিগত পরিবর্তন এবং উন্মুক্ত আলোচনা, নইলে ভারতের জন্য এটি নিজের পায়ে কুড়াল মারার মতো কাজ করবে। তবে এখানেই শেষ নয়, নিজেদের এত বড় ক্ষতি করে এবার বিপাকে ভারত। হ্যাঁ,
তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে মিডনাইট নিউজ চ্যানেলে। তারা বলছে এবার বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছেন কলকাতার ব্যবসায়ীরা। দুই দেশের সরকারের কাছে কাতর আবদার করছে ভারতের ব্যবসায়ীরা। তবে কি হতে চলেছে ব্যবসায়ীদের ভবিষ্যৎ? সম্প্রতি মিডনাইট নিউজ চ্যানেলের একটি প্রতিবেদনে উঠে এসেছে ভারতের ব্যবসায়ীদের কাতর আকুতি, বাংলাদেশি ক্রেতাদের কাছে ক্ষমা প্রার্থনা এবং দুই দেশের সরকারের হস্তক্ষেপ চাওয়ার ঘটনা। এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ী মহলের উপর বাংলাদেশি বাজারের গভীর প্রভাব। কিন্তু এই সংকট কেবল ব্যবসায়িক ক্ষতির প্রশ্ন নয়, এটি দুই দেশের রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সম্পর্কের উপর এক গভীর ছায়া ফেলেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। কলকাতা তথা পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, বিশেষত পোশাক, ইলেকট্রনিক্স এবং খাদ্য সামগ্রীর ক্ষেত্রে। বাংলাদেশি ক্রেতারা প্রতি বছর উৎসবের মৌসুমে ভারতের বাজারে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেন। এই বিষয়টি পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে কাজ করে। তবে সাম্প্রতিক ঘটনাগুলি এক নতুন বাস্তবতা সামনে এনেছে। রাজনৈতিক উত্তেজনা, আমদানি রপ্তানি নীতির পরিবর্তন এবং দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বেড়ে ওঠা আস্থাহীনতা এই বাণিজ্যিক সম্পর্ককে বিপদে ফেলেছে। মিডনাইট নিউজে যে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ উঠে এসেছে তা সম্ভবত সাম্প্রতিক কোনো রাজনৈতিক বিবৃতির প্রভাব, যা বাংলাদেশের জনগণের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। কলকাতার ব্যবসায়ীরা কেবল অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েনি, বরং তাদের সামগ্রিক ব্যবসার ভবিষ্যৎ নিয়েই উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশি ক্রেতাদের অভাব মানেই তাদের বাজার সংকুচিত হওয়া, যা কর্মসংস্থান থেকে শুরু করে রাজস্ব আয়ের বড় প্রভাব ফেলতে পারে। এক্ষেত্রে তারা দুই দেশের সরকারের কাছে সহযোগিতার আবেদন করছে, যা তাদের এই সংকট থেকে মুক্তি দিতে পারে। বাংলাদেশের ক্রেতারা এতদিন কলকাতাকে কেনাকাটার জন্য একটি প্রধান গন্তব্য হিসেবে দেখে এসেছেন। তবে সাম্প্রতিক ঘটনাগুলি তাদের মধ্যে হতাশা এবং অসন্তোষ সৃষ্টি করেছে। বিকল্প বাজারের সন্ধানে তারা এখন ঢাকার শপিং মল বা আন্তর্জাতিক অনলাইন মার্কেটে ঝুঁকতে পারেন। এক্ষেত্রে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি হবে দীর্ঘমেয়াদী। এই সংকট সমাধানের জন্য ভারতের ব্যবসায়ীদের কৌশলগত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রথমত, বাংলাদেশি ক্রেতাদের আস্থা পুনরুদ্ধার করতে হবে। দ্বিতীয়ত, দুই দেশের সরকারের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনার মাধ্যমে এই সম্পর্ক পুনর্গঠন করতে হবে। শুধুমাত্র ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নয়, দুই দেশের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ককেও আরো মজবুত করতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শুধু অর্থনৈতিক স্বার্থের উপর নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক আস্থার উপর নির্ভরশীল। কলকাতার ব্যবসায়ীদের ক্ষমা প্রার্থনার ঘটনাটি কেবল একটি সংকেত, যা আমাদের এই সম্পর্কের ভঙ্গুরতাকে বুঝিয়ে দেয়। এই সংকট সমাধানের জন্য দ্বিপাক্ষিক উদ্যোগ জরুরি, অন্যথায় ভবিষ্যতে এই সম্পর্ক আরো জটিল হয়ে উঠতে পারে। আরো এমনই তথ্য উঠে আসছে বাংলাদেশের গণমাধ্যম থেকে। বাংলাদেশি পর্যটক কম, কলকাতার ব্যবসা বাণিজ্যে ধস, জানাচ্ছে বাংলাদেশ জার্নাল। তবে কি কলকাতার ব্যবসায়ীদের এই ধস প্রভাব ফেলবে আন্তর্জাতিক বাজারে? সুতরাং বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শুধু অর্থনৈতিক স্বার্থের উপর নয়, বরং দুই দেশের মানুষের মধ্যে গড়ে ওঠা পারস্পরিক আস্থার উপর নির্ভরশীল। কলকাতার ব্যবসায়ীদের ক্ষমা প্রার্থনার ঘটনাটি কেবল একটি সংকেত, যা আমাদের এই সম্পর্কের ভঙ্গুরতাকে বুঝিয়ে দেয়। এই সংকট সমাধানের জন্য দ্বিপাক্ষিক উদ্যোগ জরুরি, অন্যথায় ভবিষ্যতে এই সম্পর্ক আরো জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে বিশিষ্ট মহল। এখন প্রশ্ন হলো, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে কি আলটিমেটলি সাফার করছেন সাধারণ ব্যবসায়ীরাই? এই বিষয়ে আপনার মতামত কি? আপনার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন। এখন আমাদের মধ্যে থেকে কিছু মানুষ কে কত বড় দেশপ্রেমিক প্রমাণে উঠে পড়ে লেগেছে। ঠিক কিছু রাজনৈতিক দল কত বড় হিন্দু প্রেমী যেমন উঠে পড়ে লেগেছে, ঠিক কিছু মানুষ আবার কত বড় দেশপ্রেমিক সেটা উঠে পড়ে লেগেছে। আমি দেখছিলাম বহরমপুরে একটা বই মেলাতে গিয়ে, ওখানে বাংলাদেশের বই আছে, এই ধরনের এতে নিয়ে হই হুল্লোড় করছে, সেটা বন্ধ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে। ব্যাপারটা হচ্ছে, আমাদের দেশে তাহলে একটা সার্কুলার দিক না, দেশের আমাদের মিনিস্ট্রির হোম মিনিস্টারের এ থেকে একটা সার্কুলার আসুক, বাংলাদেশের লোক এখানে চিকিৎসা পাবে না, বাংলাদেশের লোককে আমরা এখানে হোটেল দেবো না, বাংলাদেশের বই আমাদের দেশে বিক্রি হবে না, এগুলো সেগুলো দিচ্ছে না। কারণ তারা আমাদের থেকে ভালো করে জানে যে এইগুলো করলে দুটো দেশের সম্পর্ক তলনিতে গেলে ক্ষতি ইন্ডিয়ার বেশি হবে নিরাপত্তার দিক থেকে। এটা আমরা দেশপ্রেমিক হয়ে উঠছি। আপনারা যারা এই ধরনের কথা বলছে তাদের তুলনায় আমি ছোট্ট দেশপ্রেমিকে মেনে নিচ্ছি, আপনাদের মধ্যে এত বড় দেশপ্রেমিক নয়, সংবিধানটাকে পড়ে কিছুটা হলে দেশপ্রেমিক। 51 ধারাটাকে ফান্ডামেন্টাল ডিউটিকে আমি ফান্ডামেন্টাল ডিউটিকে আমি একটু পড়েছি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, আমি অনুরোধ করবো যারা এই ধরনের মেলাতে গিয়ে বাংলাদেশের বই কেন, কারা আরো কিসব অবাঞ্ছিত মনে করি আমি মন্তব্য করছে, যেটা এই মন্তব্যতে দুটো দেশের সুসম্পর্ক নষ্ট হবে, তাদেরকে বলবো আপনারা দায়িত্ব নিয়ে অন্তত দেশপ্রেমিক বাংলাদেশকে গালাগালি না করে নিজের দায়িত্বটা পালন করুন। যে ক্যারি ব্যাগটা ইউজ করেন সেটা কত ম্যাক্রনের উপরে কি নিচে সেটা আগে ভাবুন। এতে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। থামস আপ বা যে বোতল খাচ্ছেন ঠান্ডা, বোতলকে শার্ট যেখানে সেখানে ফেলে দিচ্ছেন, আমাদের সমাজের ক্ষতি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। এটা নিয়ে একটু ভাবুন তো, ফান্ডামেন্টাল ডিউটিসগুলো ঠিকঠাক করে করুন তো, সেগুলো করছেন না কেন?
সুযোগ পেয়েছেন, মিডিয়া বুম পেয়েছেন আর বুড়ি বলিয়ে দিচ্ছেন ভিডিও হবে, চর্চা হবে। অত সহজ নয়। আপনার এই মন্তব্যের জন্য দুটো দেশের সুসম্পর্ক নষ্ট হতে পারে। পাকিস্তান চীন তো ওত পেতে বসে আছে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশকে কেন ওরা সহযোগিতা করবে? পাকিস্তান চীনের লক্ষ্য হচ্ছে ইন্ডিয়াকে ডিস্টার্ব করা। বাংলাদেশে যদি ওরা এন্ট্রি মারে চীন পাকিস্তান, আমাদের ডিস্টার্ব হলে দেশের ক্ষতি হবে, এটা ভাবা দরকার। এরা অনেক কথা বলছেন, কে বলছেন হোটেলে উঠতে দেবো না, চিকিৎসা পরিষেবা দেবো না, বই বিক্রি করা যাবে না, হাতের কবজি না কি সব বলছেন, এই অনেকে বলছেন। কিন্তু একবারের জন্য এদের মুখে শুনলাম না যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে 2200 কিলোমিটার বর্ডার আছে এখনো কেন কাঁটা যুক্ত হলো না, কাঁটা তার কেন দিল না, এই কথা বলছে না। এটা তো আওয়াজ তোলা দরকার। ভারত সরকারকে প্রশ্ন করা দরকার, পশ্চিমবাংলা সরকারকে প্রশ্ন করা দরকার। তোমরা নাটক করবে নিজের দুটো সরকারের মধ্যে, আর আমাদের বর্ডারগুলো নিরাপত্তাহীনতায় ভুগবে, ওখানে বর্ডারে কাঁটা তার থাকবে না। এই নিয়ে এদের কথা বলতে দেখলাম না, কারণ এই কথা বললে আমাদের মিডিয়াতে বেশি চর্চা হবে না। তাই আমি অনুরোধ করছি এটাই, আমাদের দেশ থেকে আমরা এমন কোনো কথা বলবো না যে কথার পরিপ্রেক্ষিতে আমাদের দেশের বিদেশ নীতিতে না কোনো আঘাত লাগে। আমরা যে কথাই বলবো, যতটুকুই বলবো বা যতটাই বলবো, ফরেন পলিসি আছে তার বাইরে আমরা বলবো না। এটাই আমার অনুরোধ যে ভেবেচিন্তে কথা বলবেন। সুযোগ খুঁজছেছি, প্রতিনিয়ত ইন্ডিয়াকে ডিস্টার্ব করছে, আমাদের দেশকে ডিস্টার্ব করছে। এখন তারা ভুটানের দিক থেকে শুরু করছে। ভুটানের দিকে একটু খোঁজ নিয়ে দেখুন, ভুটানও বলছে নাকি ইন্ডিয়ার মধ্যে তাদের জায়গা আছে। একটা ছোট্ট দেশ কিভাবে হুমকি দিচ্ছে। আর লড়াইয়ের প্রশ্ন আসছেই না, লড়াইয়ের প্রশ্ন ইন্ডিয়ার সাথে বাংলাদেশের আসছেই না, কারণ বাংলাদেশের যা সামরিক সরঞ্জাম আছে আমাদের একটা স্টেটের পুলিশের মেশিনের তার থেকে বেশি আছে। তাহলে প্রশ্নটা কোথায় থেকে যাচ্ছে? যে এটাকে যারা এই আবহাওয়াটা তৈরি করতে চাইছে, দু দেশের মধ্যে সম্পর্ক নষ্ট করতে চাইছে, তারা জানে না তাদের হয়তো কিছু পাবলিসিটির জন্য দুটো দেশের সম্পর্ক নষ্ট হলে হয়তো বাংলাদেশের এখানে ট্রিটমেন্ট করতে পারবেন, অনেকে মারা যেতে পারেন, এখান থেকে খাদ্য না গেলে অনেকে না খেয়ে মারা যেতে পারে, কিন্তু সার্বিক নিরাপত্তাতে ইন্ডিয়া সব থেকে বেশি ক্ষতি হবে। কারণ ওখানে চীন এন্ট্রি মাল দেয়, চীন পাকিস্তান যদি ওখানে আসে বর্ডারে দাঁড়িয়ে আসে আমাদেরকে ডিস্টার্ব করবে, আমাদের দেশকে ডিস্টার্ব করবে, তখন এই ধরনের স্বঘোষিত দেশপ্রেমিকগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না। আমার অনুরোধ দেশপ্রেমিকদের কাছে যে এমন মন্তব্য আমরা করব না যেই মন্তব্যের জন্য আমার দেশের নিরাপত্তা জড়িত ক্ষেত্রে ক্ষতি হতে পারে, ফিউচারে আমাদের দেশের ক্ষতি হতে পারে এবং সাথে সাথে আমাদের বিদেশ নীতিতেও আঘাত লাগে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের ওপিনিয়নটা কি থাকবে, কি বলবেন আপনারা। ভারতীয় কৃষকরা যেই তাদের ন্যায্য মূল্য চেয়ে যে বিক্ষোভ করছে, ভারতে যে আলু পেঁয়াজ নষ্ট হচ্ছে, এটা নিয়ে আপনারা কি বলবেন? কোথায় গেল সেই গলাবাজি লোকগুলা যারা বড় গলায় বলেছিল বাংলাদেশকে আলু পেঁয়াজ না পাঠালে তারা না খেতে পেয়ে মরবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের মতামত। ভারতের এই হুমকি ধামকি এখন আর বাংলাদেশ পরোয়া করে না, কারণ বাংলাদেশে এখন ফ্যাসিস্ট হাসিনা নেই। এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আন্তর্জাতিকভাবে তিনি পরিচিত। সারা বিশ্বে প্রফেসর ইউনূসের একটা সম্মান রয়েছে, একটা মর্যাদা রয়েছে। প্রত্যেকটা দেশ বাংলাদেশকে সহযোগিতার জন্য এগিয়ে আসবে। সেখানে একটা দেশ ভারত যদি আমাদেরকে সহযোগিতা না করে আমাদের কিছু যায় আসে না। আমাদের ভারতকে প্রয়োজন নেই, বরং ভারতেরই বাংলাদেশকে প্রয়োজন। এখন তো বুঝতে পারছেন আপনারা সকলেই। প্রিয় দর্শক, বাংলাদেশ যদি ভারত থেকে কোনো কিছু না কেনে, বাংলাদেশিরা যদি ভারতে না যায়, তাহলে ভারতকে ভিক্ষার থালা নিয়ে পথে বসতে হবে কিছুদিন পরে। আপনারা আপনাদের অভিমত জানাবেন কমেন্টে, আপনারা কি বলতে চান। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে সকলের আগে, সবার আগে পৌঁছাই। আল্লাহ হাফেজ।